আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো মার্কেটের বর্তমান অবস্থাও খুব একটা বেশি ভালো নয়। শর্টার টাইম ফ্রেমে মার্কেটের সাময়িক একটা পাম্প এক্সপেক্ট করা গেলেও সেই পাম্প যে খুব একটা বেশি টেকসই হবে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ মার্কেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল নিউজ উঠে এসেছে এবং সেই সাথে রিস্কি অ্যাসেটের টেনশনও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় কভার করব। যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন অবশ্যই কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এবং পিন করে রাখবেন। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। আপনাদের লাইকই আমাদের বর্তমান ভিডিও তৈরি করার মোটিভেট বলতে পারেন। সো এক নম্বর আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, ইরান এবং আমেরিকার উত্তেজনা বৃদ্ধি। সো রিসেন্ট টাইমে ইরান এবং আমেরিকার উত্তেজনা একদম তুঙ্গে পৌঁছে গেছে। রীতিমতো ডোনাল্ড ট্রাম্প কিন্তু মিস্টার প্রেসিডেন্ট 10 দিনের সময় বিশ্বকে বেঁধে দিয়েছেন। যদি এই 10 দিনের মধ্যে ইরান যদি কোনো চুক্তিতে না পৌঁছায়, যদি চুক্তিতে রাজি না হয়, তাহলে ট্রাম্প বলেছেন ব্যাড থিঙ্ক হ্যাপেন, অর্থাৎ খারাপ কিছু ঘটবে। এটা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বহু গুণ বৃদ্ধি পাচ্ছে। সো এইবার আমরা জানি আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই রিস্কি মার্কেট, খুবই লিকুইডিটি সেন্সিটিভ মার্কেট। সামান্য কিছু হলেই দুম করে টুস হয়ে যায়। সো এখানে কিন্তু কোনো ঘটনা ঘটতে হয় না, দুপক্ষের মধ্যে যদি কোনো ধরনের বাকযুদ্ধও চলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে আসলে সবার প্রথমে একদম রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে, মানুষজন এই রিস্কি অ্যাসেট থেকে সরে আসার চেষ্টা করে একদম সবার প্রথম। সো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। যদি এরকম কোনো ঝামেলা আগামী দিনে হয়, ডোনাল্ড ট্রাম্প যেহেতু 10 দিনের একটা সময় বেঁধে দিয়েছেন এবং পুরো বিশ্বকে, ঠিক আছে, ট্রাম্প সেস ওয়ার্ল্ড হ্যাজ 10 ডেজ, অর্থাৎ 10 দিন সময় আছে বিশ্বের। হ্যাঁ, যদি ইরান কোনো ডিলে এগ্রি না করে সেক্ষেত্রে কিন্তু ব্যাড থিং হ্যাপেন। সো এই বিষয়টা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর 2 নম্বরে আরেকটা নিউজ উঠে এসেছে যে ইউকে হ্যাজ নট গিভেন ইউএস পারমিশন টু ইউজ রাফ মিলিটারি বেস। সো এর মানে কি, ইউকে অর্থাৎ ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, তারা পারমিশন দেবে না, হয়তোবা অর্ধ পারমিশন দিবে রাফ ব্যাস ইউজ করতে, ইরানের উপর আমেরিকার ঝয় ঝামেলা করতে, ঠিক আছে। অর্থাৎ তাদের নিজেদের মিলিটারি ব্যাস খুব একটা বেশি তারা দিতে চাচ্ছে না। এতে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প একজন পাগলা টাইপের লোক, তিনি হয়তো বা রেগে যদি বলে কোনো অ্যানাউন্স করে যে আমরা ইউনাইটেড কিংডমের উপর কোনো ট্যারিফ আরোপ করব, সেই ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো কিন্তু একদম ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করবে, একদম ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করবে। সো এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। বিস্তারিত আসবো আমরা টেকনিক্যাল পার্টে, তার আগে আমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলো অবশ্যই আমরা কাভার করব, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন বিষয়গুলোর উপরে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো টিকে থাকে এবং চলার চেষ্টা করে, মুভমেন্ট করার চেষ্টা করে। সো 3 নম্বর আমাদের জন্য ছোট্ট একটা ভালো নিউজ, ছোট্ট বলতে ভুল হবে, এটা আমাদের জন্য আসলেই ভালো নিউজ। 2022 সালের পর প্রথমবারের মতো জাপানের ইনফ্লেশন 2%-এর নিচে পড়ে গেছে। এতে জাপানের যে রেট হাইকের উপর যে একটা চাপ ছিল, ব্যাংক অফ জাপান যে রেট হাইক করার মতো সিদ্ধান্ত বারবার নেওয়ার চেষ্টা করেছিল, সো সেইটার আসলে চাপ অন্ততপক্ষে কিছুটা কমেছে। আর আমরা সকলেই জানি জাপানের রেট হাইক যখন হয়, জাপান যখন তাদের ইন্টারেস্ট রেট বাড়ায়, তখন তার প্রভাব পুরো বিশ্বের পুরো অর্থনীতির উপর পড়ার চেষ্টা করে। কারণ ম্যাক্সিমাম বড় বড় হোয়েলস বলেন, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় সেন্ট্রাল ব্যাংক জাপানের, তারা কিন্তু কম সুদে ঋণ নিয়ে, জাপানের যখন ইন্টারেস্ট রেট কম থাকে তারা কম সুদে ঋণ নিয়ে সেটা কিন্তু ইউএসএতে ইনভেস্ট করার চেষ্টা করে। আর জাপানের ব্যাংক অফ জাপান থেকে, জাপানের সেন্ট্রাল ব্যাংক থেকে যখন আসলে রেট হাইক করা হয়, তখন কিন্তু সুদের আসলে সুদ আপনার ঋণ নিতে হলে আপনার সুদও কিন্তু বেশি দিতে হয়। তো চড়া সুদে কখনোই জাপানের লোকজন বলেন, জাপানের ওয়েলস ইনস্টিটিউট, তারা চড়া সুদ নিয়ে আমেরিকায় কিন্তু ইনভেস্ট করবে না। দ্যাটস ওয়াই জাপানে যদি
রেট হাইক হয় সেটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য খুবই খারাপ একটা বিষয়। সো এইবার আমরা দেখতে পাচ্ছি যে জাপানের ইনফ্লেশন, যেটা জাপানের ব্যাঙ্ক অফ জাপানের আসলে টার্গেট এবং গভর্নমেন্ট অফ জাপানের টার্গেট, যে ইনফ্লেশন 2%-এর নিচে আনা ঠিক আছে। এর আগে দুইবার যে রেট হাইক করেছে এই কারণেই কিন্তু জাপানের ইনফ্লেশন অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই ইনফ্লেশনটার লাগাম টেনে ধরতে কিন্তু তারা রেট হাইক করেছিল। সো এইবার আমরা দেখতে পাচ্ছি যে 2%-এর নিচে কিন্তু ইনফ্লেশন পড়ে গিয়েছে। সো এইবার আমার কাছে মনে হয় তাদের অন্তত রেট হাইক করার চাপ অনেকাংশে কমে গিয়েছে। এটা আমাদের জন্য অন্ততপক্ষে কিছুটা স্বস্তিদায়ক এবং ভালো খবর। সো 4 নাম্বার যে খবরটা, ফেডের মিটিং মিনিটস। তো ফেডের মিটিং মিনিটসের বিস্তারিত একদম পরিষ্কারভাবে আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে বিস্তারিত রচনা আকারে একদম হুবহু কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আছেন তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য করেছেন। মার্কেট ইনস্ট্যান্ট কিন্তু রিয়্যাক্ট করেছিল গতকাল। আমি ভিডিও করেও গত ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে ভাই একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে। সো তারপরেও যদি আমি কিছুটা অ্যাড করি, যে দেখুন ইনফ্লেশন মাস্ট কমতে হবে। যদি ইউএস থেকে আরও ফেড যদি আরও রেট কাট করার সম্ভাবনাও যদি আসলে জোগাতে হয়, সেক্ষেত্রে ইনফ্লেশন মাস্ট বি একদম সবার প্রথম, সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের ইনফ্লেশন। সো ফেড মিটিং মিনিটস, রেট কুড কাম ডাউন, হতে পারে কাম ডাউন ফিউচার, ভবিষ্যতে, ইফ ইনফ্লেশন ড্রপ, যদি ইনফ্লেশন ড্রপ করে। অর্থাৎ ইনফ্লেশন আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, প্লাস লেবার মার্কেট আমাদের গতিশীল থাকতে হবে, ঠিক আছে। তো লেবার মার্কেটের দিকে যদি একটু নজর দেন, তো লেবার মার্কেট আমাদের সাময়িক কিছুটা গতিশীল হয়েছে। যদি প্রিভিয়াসলি দেখেন, এই যে দেখুন লেবার মার্কেট আমাদের কিছুটা গতিশীল হওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ বেকার কিন্তু আমাদের কিছুটা কমছে, অর্থাৎ লেবার মার্কেট আমাদের জন্য কিছুটা গতিশীল। এইবার ইনফ্লেশন যদি আমাদের ড্রপ করে সেইটা আমাদের জন্য ভালো হবে। আবার অন্যদিকে লেবার মার্কেটের বেকার বাড়া যাবে না, ঠিক আছে, গতিশীল থাকতে হবে। প্লাস আমাদের ইনফ্লেশন যেটা রয়েছে, আমাদের মুদ্রাস্ফীতি কিন্তু কমতে হবে, ঠিক আছে। যদিও কিছুটা এক্সপেকটেশনের চাইতেও আমাদের প্রিভিয়াস যে ডাটা আমরা পেয়েছি এক্সপেক্টেডের চাইতেও কিছুটা কম এসেছে। আর আমাদের মূল টার্গেট যেটা 2%-এর নিচে নেমে আনা, যেটা ফেডের মূল টার্গেট, ঠিক আছে, যদি 2%-এর নিচে আসতে পারে কোনোভাবে ইনফ্লেশন, সেক্ষেত্রে পরবর্তীতে রেট কাট করার সম্ভাবনা থাকবে, এটাই কিন্তু বাস্তব। আর যদি 2%-এর নিচে না আসে, সেটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। আর ইনফ্লেশন যদি বৃদ্ধি পায়, ইনফ্লেশন যদি বাড়ে, সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে ফেড কখনোই না কোনো দিনও না রেট কাট করবে যদি ইনফ্লেশন বাড়ে, ঠিক আছে। এরকম রেট কাট করার মতো রিস্ক তারা নেয় না, ঠিক আছে। অ্যান্ড আজকে ইভেন্ট রয়েছে 20 তারিখ, আজকে ইভেন্ট রয়েছে অ্যাডভান্স জিডিপি, কোয়ার্টারলি জিডিপি ডাটা আসবে, ঠিক আছে। সো অর্থনৈতিক গতিশীলতা খুব একটা বেশি আমার কাছে মনে হয় না রয়েছে, জিডিপি একটু নেগেটিভ আসবে। তো জিডিপি যদি নেগেটিভ আসে, ইনফ্লেশন যদি কমে এবং লেবার মার্কেট যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, তাহলে হয়তো বা পরবর্তীতে রেট কাট করবে। আর যদি জিডিপি ভালো থাকে, আরও জিডিপি বেশি আসে, সেক্ষেত্রে ফেড মনে করে যে আসলে অর্থনৈতিক অবস্থা তো ভালোই চলছে, তো রেট কাট করার কী দরকার, এতটুকুই, ঠিক আছে। অ্যান্ড আমাদের নিচের দিকে আর কোনো ডাটা আমি আপাতত দেখতে পাচ্ছি না। সো আজকে আমাদের একটু নজর রাখতে হবে, মার্কেট ভলাটাইল থাকতে পারে। সো এই পর্যন্ত যারা দেখছেন, এখন আমরা ইম্পর্টেন্ট কিছু ডাটা শেয়ার করব। ইটিএফের ডাটায় যে সেলিং দিচ্ছে, তারা বিটিসি সেলিং দিচ্ছে লাগাতার, স্টিল কোনো ডিমান্ড আমি ইটিএফ থেকে এখন পর্যন্ত আমার চোখে পড়ছে না। ইউএসডিটি অ্যান্ড আমাদের ইথিরিয়ামও কিন্তু তারা লাগাতার সেল দেওয়ার চেষ্টা করছে, এটা বেশি একটা ভালো নিউজ নয়। অ্যান্ড আমরা যদি আসি লিকুইডেশন হিটম্যাপে, প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম হয়তোবা 66-র দিকে সুইপ মারতে পারে, অ্যাকচুয়ালি কিন্তু 65,900 পর্যন্ত একটা সুইপ মেরে এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো শর্টার টাইম ফ্রেমে যদি আমি অ্যানালাইসিস করি, সো আরেকটা নিউজ সম্ভবত আমি এর আগে কাভার করে দিব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা আমি পরবর্তীতে কাভার করব, আজকে কাভার করবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ ছিল, ভিডিও লং হয়ে যাচ্ছে, যাই হোক কাভার করে দিই। তো দেখুন আমাদের 5 নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ ছিল, ঠিক আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ আমাদের 5 নম্বরে থাকবে হাউস হোল্ড ডেপ্ট অ্যান্ড ক্রেডিট রিপোর্ট Q4-এর, ঠিক আছে। অর্থাৎ এর মানেটা কি, 2025 সালের শেষ কোয়ার্টারে আমেরিকার মানুষের মোট ঋণের অবস্থাটা দেখুন। মোটরেজ অলমোস্ট 13.17 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে ঋণ। ক্রেডিট কার্ড ঋণ, এই যে খারাপ একটা জিনিস, ক্রেডিট কার্ড ঋণ 1.28 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে। গাড়ির ঋণ
ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে, স্টুডেন্ট লোন ঋণ 1.66 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে। অ্যান্ড ওভারঅল ঋণের কথা যদি চিন্তা করেন, হাউস হোল্ড ঋণ যদি চিন্তা করেন, হাউস হোল্ড অ্যান্ড নন হাউস হোল্ড দুটাই ঋণের কথা যদি চিন্তা করেন, অলমোস্ট 18.5 ট্রিলিয়নের উপরে আমাদের রয়েছে ভাই। ঋণ আর ঋণ, ঋণ আর ঋণ। এইবার মার্কিন নাগরিকরা অত বোকা নয় যে ঋণ করে তারা আমাদের ক্রিপ্টোকারেন্সির মতো রিস্কি অ্যাসেটগুলোতে ইনভেস্ট করবে। কখনোই করবে না। আপনি করতে পারেন, ঠিক আছে, তারা করবে না কখনোই। তারা অত্যন্ত কিন্তু চালাক রয়েছে, ঠিক আছে, তারা বুদ্ধিমান চালাক। তারা আসলে এমনিতেই তাদের ঋণের অবস্থায় তারা ঋণের মধ্যে রয়েছে, ঠিক আছে, কোনো মতে তারা চলছে। সেই ক্ষেত্রে তারা তো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার মতো বিলাসিতা আসলে করবে না। তো বুঝতে পারলেন যে মার্কিন নাগরিকরা কিন্তু ঋণের মধ্যে ডুবে রয়েছে। তো এবার আমরা টেকনিক্যাল পার্টে আসবো, ঠিক আছে। সো টেকনিক্যাল পার্টে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমি প্রথমে একদম শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস আপনাদের দিয়ে দিই, ঠিক আছে। সো শর্টার টাইম ফ্রেমে আমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফলিং ওয়েজ প্যাটার্ন, 1 ঘন্টা টাইম ফ্রেমে ফলিং ওয়েজ প্যাটার্ন, ব্রেকআউট, অ্যান্ড আমরা ব্রেকআউটের পরে অলমোস্ট 4% মতো একটা জাম্প দেখতে পেয়েছিলাম, ঠিক আছে, 5% মতো একটা জাম্প দেখতে পেয়েছিলাম। এইবার এগেইন আমরা সেমভাবে ফলিং ওয়েজ প্যাটার্ন, ঠিক আছে, ফলিং ওয়েজ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড এটা ব্রেকআউট দিয়েছে। তো এইবার আমরা একটা 5%-এর মতো পাম্প হয়তো বা এক্সপেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু আমি এই কারণে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে, এই যে দেখুন, এই যে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ছোটোখাটো হালকা পাম্প আমরা 2-1 দিনের মধ্যে পেতে পারি। আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম। সো টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই জয়েন করবেন। সো ব্রেকআউট হয়েছে আমাদের ফলিং ওয়েজ প্যাটার্নটা, আমরা সাময়িক একটা পাম্প অবশ্যই পেতে পারি। সো পাম্পটা পেতে পারি। এখানে আমাদের একটা সাপ্লাই জোন রয়েছে, হিউজ সাপ্লাই রয়েছে এখানে। এই সাপ্লাই জোন অলমোস্ট $70,000 আশপাশ পর্যন্ত আমরা শর্টার টাইম ফ্রেমের একটা পাম্প পেতে পারি। তবে খুব বেশি খুশি হওয়ার কারণ নেই, মার্কেটে জিওপলিটিক্যালি বিভিন্ন টেনশন রয়েছে, সেক্ষেত্রে রিস্কি অ্যাসেটগুলোর টেনশন কিন্তু আরও বৃদ্ধি পাবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি যান, একদম ওভারঅল সাইডওয়েজ রয়েছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট রয়েছে কি সাইডওয়েজ, একটা জোনের মধ্যে রয়েছে। জোনটা আমি যদি মার্ক করি, এই যে জোনটার মধ্যে মার্কেট আটকে রয়েছে। সো স্বাভাবিকভাবে ভাই অনেক দিন মার্কেট ফল ডাউন করেছে, এখন পর্যন্ত মার্কেট বেয়ারিশ রিটেস্ট করেনি। মার্কেট এই জোনটার মধ্যে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। সিম্পলি আপনার কাজ হবে উপর থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড নিচের দিকে একটা সাপোর্ট ড্র করা, এছাড়া আপনার আর কোনো কাজ নেই। এর মাঝামাঝি অংশে আপনি হয়তো বা প্লে করতে পারেন, দেন পরবর্তীতে হয়তো বা মার্কেটের স্টপ লস রাখবেন, কোনো ধরনের কোনো মুভমেন্ট আসলে দেন আউট হয়ে যাবেন, ঠিক আছে। এটাই আপনার আপাতত প্ল্যান, ঠিক আছে। মার্কেট অনেক দিন, শুধু 2-4 দিন নয়, অনেক দিন সাইডওয়েজ থাকার সম্ভাবনা আমি মূলত দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর ডেইলিতে যদি আসি, ডেইলিতে পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ড, একদম ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এবার কিছুটা থেমেছে। তো যেহেতু থেমেছে, অবশ্যই আমাদের বেয়ারিশ একটা রিটেস্ট নেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। যে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে সবচাইতে বেশি সম্ভাবনা থাকবে বেয়ারিশ একটা রিটেস্ট, অলমোস্ট 74 পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট, যে 74 পর্যন্ত একটা বেয়ারিশ রিটেস্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। আরও অনেক কিছু আসলে দেখানো যায়। যদি নিচের দিকে লক্ষ্য করেন, নিচের দিকে আমাদের সাপোর্ট রয়েছে উইকলি টাইম ফ্রেমে। আমাদের এখানে একটা ট্রেন লাইন রয়েছে অলমোস্ট 55 দিকে 59 এরকম জোনে। অ্যান্ড মুভিং অ্যাভারেজের সিম্পল মুভিং অ্যাভারেজ নিচের দিকে 200, সিম্পল উইকলি মুভিং অ্যাভারেজ রয়েছে, এটা আমাদের একটা সাপোর্ট। আরও যদি RSI দিকে বিবেচনা করেন, সেটা আমি আগামী দিন হয়তো বা দেখানোর চেষ্টা করব, ভিডিও লং হয়ে যাচ্ছে। আর USDT ডমিনেন্স অলমোস্ট ভাই অনেকটা উপরে, একদম ক্লিয়ার, অনেকটা উপরে। এখন এত উপর থেকে ধুম করে পড়ে যাবে না, কোনোভাবেই না। এখন মার্কেট USDT ডমিনেন্স এখন টপ ফর্ম করবে। আপনারা জানেন বাইন্যান্স কিন্তু হিউজ পরিমাণ স্টেবল কয়েন রিজার্ভ করেছে, যারা নিউজগুলোর দিকে নজর রাখেন তারা বিষয়টা জানেন, ঠিক আছে। স্টেবল কয়েন ম্যাক্সিমাম কিন্তু বর্তমান বাইন্যান্সে রয়েছে, ঠিক আছে। সো এখানে টপ করার চেষ্টা করবে আস্তে আস্তে এখানে কিছুদিন সময় স্টে করবে। প্রিভিয়াস যখন টপ করেছিল, যে দেখুন অনেক সময় স্টে করেছিল, দেন এগ্রেসিভ পড়েছে। দেখুন এখানে অনেক সময়, অনেক সপ্তাহ আসলে ওয়েট করেছে, দেন কিন্তু পড়েছে। তো এইবার আপনি কীভাবে ভাবেন যে ধুম করে পড়ে যাবে? সিম্পলি ভাই এখানে টাইম স্পেন্ড করে দেন টপ করে হয়তো বা নিচের দিকে পড়তে পারে। এই আমার USDT ডমিনেন্সের অ্যানালাইসিস। আর লিকুইডিটি কিছুটা পজিটিভ মনে হচ্ছে, ঠিক আছে। আমাদের ফেডের তরফ থেকে সামান্য কিছুটা লিকুইডিটি গত সপ্তাহে আমরা মার্কেটে ইনজেক্ট করতে দেখেছি, তো লিকুইডিটি টানতে দেখিনি। তো এটা কিছুটা ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।